সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আনোয়ার পাশার রচিত রাইফেল রুটি আওরাত উপন্যাসটির ৮৮ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। মীনাক্ষী গাড়ির মধ্যে কথাটা ফিরোজকে জানাবার অবকাশ পেলেন। ফিরোজ খুব সহজভাবে নিলেন কথাটা। এখন আর ওই কথার কোনো মানে হয় না। অতএব যেন একটা সংবাদ শুনলেন, যেন হামিদা নামের একটি মেয়ের মনের ইচ্ছাটাকে জানা গেল মাত্র। এমনি একটা ভাব নিয়ে তিনি শুধু বললেন, ওখানে থাকা তো হামিদার পক্ষে কষ্টকরই বটে। শুধুই কষ্টকর? হামিদার পক্ষে ওটা আস্ত একটা জাহান্নাম। আমিনা তার অভিজ্ঞতা ব্যক্ত করলেন। তিনি সারাক্ষণ অন্দরমহলে ছিলেন, বাইরের ঘরে একবারও আসেননি। সেখানে ভেতরের ঘরের প্রতিটি জানলা পুরো পর্দা দিয়ে ঢাকা। মুহূর্তের জন্যেও তার কোনো এক প্রান্ত একটু ফাঁক করার হুকুম নেই। বারান্দা ঘন চিক দিয়ে ঘেরা। মানুষ ওখানে থাকে কি করে? শুধু যে আলো বাতাসের অভাব তাই নয়, ভীষণ নোংরাও বটে। আর বাতাস ওর মধ্যে ঢুকতে না পারলেও মাছি ঠিকই ঢুকে। এত মাছি সারা ঘরে, ছি ছি, সারা গা ঘিন ঘিন করে এখনো সেই দৃশ্য মনে পড়লে। ওর মধ্যে স্বাস্থ্য বাঁচে, কিন্তু চাচার ইসলাম তো বাঁচে। আমিনার বাঁচতে ইচ্ছে করেনি। অন্তত একটা রাতও যে এখানে কাটাতে হবে, মনে তেমন সম্ভাবনার উদয় হতেই আমিনার মরে যেতে ইচ্ছে করেছিল। কিন্তু প্রাণ পেয়ে যেন বেঁচেছেন যখন মীনাক্ষী গিয়ে খবর দিয়েছেন, না ভাই, এখানেও থাকা হচ্ছে না আমাদের, আবার যে কোথায় যাই। চলুন না, সকলে আমরা খালার বাসায় যাই, বেশ বড় বাড়ি ওদের। ফিরোজের চাচি তখন সেখানে ছিলেন না, কিন্তু হামিদা ছিল। মীনাক্ষীদের চলে যাবার কথা শুনে হামিদার মন খারাপ হয়েছিল খুবই। সে মীনাক্ষীকে অনুরোধ জানিয়েছিল, আমাকেও আপনাদের সঙ্গে নিয়ে চলুন না বুবু। এখন মীনাক্ষীর বারবার মনে হতে লাগলো মেয়েটাকে সঙ্গে নিয়ে এলেই ভালো হতো। কিন্তু নিজেরাই তারা কোথায় যাবেন সে অনিশ্চয়তার মধ্যে তখন হামিদার অনুরোধকে গুরুত্ব দেওয়া সম্ভব হয়নি। এত বেশি নির্জনতা কি সহ্য করা সম্ভব? বড় রাস্তায় নামতেই নির্জনতার বিভীষিকা তাদেরকে চারপাশ ঘিরে আক্রমণ করল। এ বিভীষিকার মধ্য দিয়ে বোধহয় তাদের এ যাত্রা আর ফুরোবে না, এমনই মনে হতে লাগল। কিন্তু সব যাত্রাই তবু ফুরোয়। কিছুক্ষণের মধ্যেই তারা মানুষের দেখা পেলেন। শান্তিনগর বাজারের কাছে বহু মানুষ। আসবার সময় তো এখানে একটি জনপ্রাণীও ছিল না, কিন্তু এখন এত মানুষ, একসঙ্গে অনেক মানুষ, মানুষের চিৎকার এবং সারি সারি ট্রাক। এ দেখে মনে বল পাবার কথা, কিন্তু ফিরোজের বুক কেঁপে উঠল। কোনো বিজন প্রান্তরে একটি মানুষের জন্য সমস্ত চিত্ত যখন পিপাসিত, তখন যদি মানুষের দেখা মেলে, কিন্তু পরক্ষণে যদি বোঝা যায় সেসব মানুষেরা, প্রথমে যাদের মানুষ মনে হয়েছিল, ফিরোজরা দেখলেন একটিও তারা স্বাভাবিক মানুষ নয়, কিছু সৈনিক এবং অধিকাংশ লুটেরা। আপনি গাড়ির গতি মন্থর হয়েছিল মূলত ভয়ে, সামান্য কৌতূহলও তার সঙ্গে ছিল। এতগুলো মানুষ এখানে করছে কি? বাজার লুট করছে। বুঝতে বেশি বিলম্ব হয়নি ফিরোজের। প্রথমেই বুঝলেন জনতার ভাষা বাংলা নয়, উর্দু ভাষার প্রবল বাক্যস্রোত অনর্গল প্রবাহিত হচ্ছে। আর বোঝাই হচ্ছে ট্রাকগুলি, গম, ছোলা, গুঁড়ো দুধের টিন, চা, চিনি, কেরোসিন, ঘি, সয়াবিন এবং সেই সঙ্গে আরও কত কি। 5টা ট্রাক ইতিমধ্যেই বোঝাই হয়ে গেছে, 6ঠটি বোঝাই হচ্ছে। আরেকটি জওয়ান মুভি ক্যামেরায় সে বাজার লুটের ছবি নিচ্ছে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। কিন্তু কেন? কারণটা সেই মুহূর্তেই ফিরোজ বুঝতে পারেননি। বুঝেছিলেন বহু পরে, যখন একটি সাংবাদিক সম্মেলনে ইয়াহিয়া খান বলেছিলেন, বাঙালিরা বিহারীদের প্রাণ নিতে এবং সম্পত্তি লুটপাট করতে শুরু করলে তখন বাধ্য হয়ে তাকে সেনাবাহিনী শহরে নামাতে হয়েছিল। ওরে হারামজাদা! ফিরোজ উত্তেজিত হয়েছিলেন সেদিন, কিন্তু আজ কেমন যেন একটু ভয় করতে লাগলো। অবশ্যই বাজারে উর্দুর সংলাপ বিচিত্রা চিরদিনই ফিরোজের মনে একটা অদ্ভুত রসের সঞ্চার করেছে, কিন্তু আজ রসাপ্লুত হওয়ার অবকাশ ছিল কোথায়? আবে চান্দু, ইধার লে আও, ইধার। और चाउल नहीं, गम ले आओ, छोला ले आओ, जल्दी करो जल्दी।
গুঁড়া দুধ জরুর লেগা, হরেক রকমের কথা। ফিরোজরা বুঝলেন যেহেতু এরা অবাঙালি, অতএব লোভটা গমের প্রতি। চাল রেখে দিয়ে গম নিয়ে যাচ্ছে। তবু রক্ষে, চাল থাকলেই বাঙালির চলবে। চলবে নাকি? অবাঙালিদের এতই বোকা পেয়েছ? তারা যুদ্ধ করে ঢাকা শহর জয় করে নিয়েছে না? বিজিত সম্প্রদায়ের সমুদয় মাল মাত্তা মায় অরাতগুলি পর্যন্ত বিজয়ী সম্প্রদায়ের জন্য সেরফ হালাল। তা নিয়ে তারা যা খুশি করতে পারে। চাউল পছন্দ নয়, ভালো কথা, ইচ্ছে হলে পুড়িয়ে দেবে, তোমাদের জন্যে রেখে দেবে কেন শুনি? কিন্তু এটা কী ধরনের কাণ্ড? সামরিক বাহিনীর প্রহরায় বাজার লুট হচ্ছে। কেন হবে না? সন্ধ্যার পর কথাটা উঠেছিল। ইসলামের আইনে হে তো জায়েজ, বলেছিলেন আব্দুল ওদুদ সাহেব, ফিরোজের চাচাতো ভাইয়ের এক শ্যালক। চাচার বাড়ি থেকে ফিরোজ অন্য এক চাচাতো ভাইয়ের শ্যালকের বাসায় গিয়ে উঠেছিলেন। সন্ধ্যার পর সেই বাড়ির ছাদ থেকে সকলেই তারা দেখেছিলেন শান্তিনগর বাজার জ্বলছে। লুটপাট শেষ করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, এবং লুণ্ঠন শেষ হওয়ার পরেও কয়েকশো মণ চাল ও বাঙালিদের ব্যবহার্য অন্যান্য জিনিসপত্র ছিল সেখানে। সেগুলো দিয়ে অবাঙালিরা কি করবে? অতএব তাতে আগুন ধরিয়ে দিয়েছিল তারা। এসব লুটপাট ও আগুন সম্পর্কে মন্তব্য করেছিলেন ওদুদ সাহেব। ফিরোজ প্রতিবাদ করেছিলেন, বলেছিলেন ওই শালাদের ইসলামে ওটা জায়েজ হতে পারে, ওই ইসলাম আমরা মানি না। বস্তুত ফিরোজ ও ওদুদ সাহেবের মধ্যে ও বিষয়ে বিরোধের অবকাশ প্রায় ছিলই না। অতএব কোনো তর্ক ওঠেনি, এমনি আলোচনা চলেছিল অনেকক্ষণ। কিন্তু সেটা সন্ধ্যার পরের ঘটনা। বর্তমানের ঘটনা হচ্ছে, গাড়ির গতি মন্থর হতে দেখে একজন সৈনিক এগিয়ে এলো তাদের পানে, এবং সৈনিকটিকে এগিয়ে আসতে দেখে ফিরোজের গাড়ি একেবারে থেমে গেল। কেয়া মাংতা? চট করে একটা বুদ্ধি খেলে গেল সুদীপ্তর মাথায়। বিশুদ্ধ উর্দুতে প্রশ্ন করলেন, এখানে গুল আহমেদ কিরমানি সাহেবের বাসাটা কোথায় বলতে পারো? স্বয়ং ফেরেশতারও সে কথা বলার সাধ্য ছিল না, কিন্তু পাকিস্তানি সৈনিকের অসাধ্য কিছু থাকে নাকি? সে নির্দ্বিধায় বলে দিল, আগে বাড়ো, এগিয়ে যাও, এগিয়ে গেলেই পাবে। ফিরোজ গাড়ি নিয়ে এগোলেন। কিছু দূর এগিয়ে ফিরোজের মনে হতে লাগলো তিনি যেন একটা ভুতুরে শহরের মধ্যে গাড়ি চালিয়ে চলেছেন। এইখানে একটা মসজিদ ছিল না? হ্যাঁ, ওই তো, ভুতুড়ে পোড়া বাড়ির মতো দাঁড়িয়ে আছে মসজিদটা। ওই মসজিদে সারাক্ষণই মানুষ থাকতো, ফিরোজ বরাবর দেখেছেন। সে একটা দেখার মতো জিনিস। হয় নামাজ চলছে, না হয় ওয়াজ, না হয় মিষ্টান্ন কিংবা গোশত রুটি বিতরণ। তা মানুষ কি ৫-১০ জন? ৫০-৬০-এর কম কোনো সময়ই নয়। এ না হলে দেশ গোল্লায় যাবে কি করে, ফিরোজ ভাবতেন। আর এত যে মিষ্টান্ন গোশত রুটি এদের কে দেয়, সেও ছিল ফিরোজের কাছে এক পরম বিস্ময়। সুদীপ তো এসব জানতেন না, কেননা এ পথে কখনো তার আসার দরকার হয়নি। অতএব গোটা মসজিদ শূন্য দেখে ফিরোজের মনে যে ভাবান্তর হলো, সুদীপ্তর সেটা হয়নি, এবং সেই জন্যই বোধহয় হবে সুদীপ্তর চোখে যা পড়ল ফিরোজ তা দেখেননি। এমনকি মসজিদের বারান্দায় একটা কুকুরকে আমিনা যে শুয়ে থাকতে দেখলেন, তাও ফিরোজের নজরে পড়েনি। চকিতের মধ্যে কেবল এটুকু তিনি দেখলেন, গোলাগুলির ভয়ে লোকে মসজিদ ছেড়েছে। আমিনা দেখলেন, হায় হায়, যে মসজিদে মুসল্লি যায় সেখানে কুকুর। কিন্তু সুদীপ্তর দৃষ্টি গিয়েছিল ওপরে, মিনারের পারে, ওই যেখানে দাঁড়িয়ে মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন। কিন্তু ওখানে একটা মৃতদেহ যেন। গাড়ি দ্রুত চলে গেল, বেশি কিছু দেখা গেল না আর। তাহলে সুদীপ্ত ঠিকই দেখেছিলেন। ওরা গাড়ি থামিয়ে নেমে খোঁজ নিলে একটি মৃতদেহকেই সেখানে দেখতেন। মসজিদের মিনারে মুয়াজ্জিনের প্রাণহীন দেহ। মুয়াজ্জিন কি মিনারে উঠে রাইফেল তাক করেছিল শত্রুর পানে? অবশ্যই রাইফেলের আওয়াজ ও এলাকায় গত দুদিনে বিস্তর শোনা গেছে, এবং একবারও আজান শোনা যায়নি। পার্শ্ববর্তী এলাকার মানুষ ২৬শে মার্চের ভোরে ফজরের আজান শোনেনি, কেউই শোনেনি। সকলের কথা ওঠে না। যারা ফজরের সময় ঘুমিয়ে থাকে তারা কোনোদিনই আজান শোনে না, কিন্তু ও সময় ঘুমোয়নি যারা, তারা নামাজ না পড়লেও আজানটা শোনে।
ওই দিন আর তা শোনেনি। একেবারেই শোনেনি বললে কিছুটা ভুল বলা হয়। পাড়ার পেনশনপ্রাপ্ত সাব রেজিস্ট্রার বৃদ্ধ আব্দুল আলিম সাহেব প্রতিদিনের মতোই শুনেছিলেন আল্লাহু আকবার। গোলাগুলির কর্কশ আওয়াজের মধ্যে সেই মোলায়েম আল্লাহু আকবার ধ্বনি বৃদ্ধের নিকট ঠিক রোজকার মতো সঙ্গীতময় মনে হয়েছিল কি না, ঠিক অন্য দিনের মতো নয়। সেদিনের আল্লাহু আকবার ধ্বনি বৃদ্ধের কানে নারকীয় হত্যাযজ্ঞের মধ্যে বেহেশতের আশ্বাসবাণীর মতো মনে হয়েছিল। কিন্তু ওই পর্যন্তই। আল্লাহু আকবার আর দ্বিতীয়বার আলিম সাহেব শোনেননি, কিন্তু বিস্তর গুলিগোলার আওয়াজ শুনেছিলেন। পরহেজগার আলিম সাহেবের ভাষায় ওইগুলো ছিল শয়তানের গোঙানি। ওই শয়তানদেরকে মৃত্যুদশায় ধরেছে, তাঁরই আলামতেই সব। কিন্তু শয়তানের গোঙানির কাছে আল্লাহর ডাক যে সয়লাভ হয়ে গেল। সে থেকে আজ পর্যন্ত আর আজান পড়েনি মসজিদে। অবসরপ্রাপ্ত জীবনে বৃদ্ধ সকল প্রকারের রাজনীতি চর্চা বাদ দিয়ে কেবলই নামাজ কালাম নিয়েছিলেন। কিন্তু হায় হায়, এ কি হলো! জুমার নামাজের সময়ও কারফিউ উঠল না। হায় আল্লাহ, জীবনে এই প্রথম তাকে জুমার নামাজ বাদ দিতে হলো। নাসারা ইংরাজের অধীনে দীর্ঘকাল চাকরি করেছেন, কখনো নামাজে কোনো প্রকারের বিঘ্ন সৃষ্টি হয়নি একদিনও। ওই বিধর্মীদের রাজত্বে কখনো যা হয়নি, আল্লাহ, তাই হলো ইসলামী রাজ এই পাকিস্তানে। হিন্দুস্থান থেকে হিন্দুদের অত্যাচারে পালিয়ে এসেছেন এমন কিছু মুসলমানের সাথে তার দোস্তি আছে, কিন্তু তারাও কেউ কোনোদিন বলে না যে সেখানে হিন্দুরা কোথাও মুসলমানদের জুমার নামাজ বন্ধ করে দিয়েছে। হিন্দুস্থানের মুসলমানদের নসিবে যা ঘটেনি তাই ঘটল এই পাকবাতানে। আফসোস, হিয়া মাবুদ। 27 তারিখে কারফিউ উঠে গেলে লোকে যখন আক্রান্ত এলাকা ছেড়ে দিক বিদিকে নিরাপদ এলাকার সন্ধানে বেরিয়েছিল, বৃদ্ধ আলিম সাহেব তখন বেরিয়েছিলেন মসজিদের পানে। মুয়াজ্জিন হঠাৎ আজান বন্ধ করেছিলেন কেন? কিছু ঘটেনি তো? মানে কি আবার ঘটবে? তিনি তো আজানই দিচ্ছিলেন, আর তো কিছু করেননি। তবে মসজিদে ঢুকে আলিম সাহেব কেঁদে ফেলেছিলেন হাউ হাউ করে। আল্লাহর ঘরে এই দশা! মসজিদের মেঝেতে রক্তের দাগ, অনেক রক্ত, এবং রক্ত এক জায়গায় নয়, সারা মসজিদ জুড়ে নানা স্থানে, বিশেষ করে থামের পাশে এবং কোণগুলোতে। মসজিদের মধ্যে ওরা মানুষ হত্যা করেছে। হাহা, ওদের কি দোষ? মুয়াজ্জিন সাহেবই তো যত গোলটা পাকালেন। আজান দিতে উঠে সকলকে জানিয়ে দিলেন আমরা এখানে আছি। ওখানে তারা ছিলেন সংখ্যায় 15-16 জন। যথারীতি এবাদত বন্দেগী চলছিল। শুক্রবারের রাত, ওই রাতের ফজিলত বিস্তর। কেউ কোরআন পড়ছিলেন, কেউ তসবিহ জপ করছিলেন, কেউ পড়ছিলেন নফল নামাজ। এমন সময় বোধ হয় ইসরাফিলের শিঙ্গা বেজে উঠল। দুনিয়া ফানা হতে শুরু করল নাকি? বাতি নিবিয়ে দৌড় বন্ধ করে সকলে আল্লাহকে ডাকতে শুরু করলেন। আল্লাহকে ডাকতে ডাকতেই ভোর হলো। এখন ফজরের নামাজ। সকলে চাইলে ঘরের মধ্যে চুপি চুপি আজান দিয়ে নিঃশব্দে নামাজ সেরে নেওয়া যাক, কিন্তু মুয়াজ্জিন শুনলেন না। তিনি নিয়ম মাফিক অজু সেরে মিনারে উঠলেন। এখন আল্লাহর নামে ঘোষণা করবেন তিনি। আল্লাহর নামে সকল বালা মুসিবত দূর হবে। হবে নাকি? তোমরা যে আসলে সবাই ভণ্ড মুসলমান তা পাকিস্তানিরা জানেন না? গভর্নর ফিরোজ খান নুন জানতেন তোমাদের কারো খাতনা হয় না। অতএব এই খান সাহেবের দেশবাসীগণ জানে তোমরা আদিতেই অমুসলমান থেকে গেছ। আইয়ুব খান জানতেন তোমরা সবাই হিন্দুদের গোলাম ছিলে। এখন আজাদ হওয়ার পরও সেই গোলামির প্রবৃত্তি তোমাদের মধ্য থেকে যায়নি। অতএব তোমাদের মুখে আজানের ধ্বনি খাঁটি মুসলমানের মতো শোনায় না। পাকিস্তানি জওয়ানদের কানে সেই রাতের আজান কেমন শুনিয়েছিল? ভূতের কানে রাম নামের মতো। অন্তত খুব অসহ্য লেগেছিল, তাতে সন্দেহ নেই। এবং অসহ্যকে সহ্য করে নেবার উদারতা জওয়ানদের কাছে আশা করো নাকি? অতএব এখন দেখো, সারা মসজিদ জুড়ে রক্ত। সেই রক্তের লোভেই এসে থাকবে কুকুরটা। এখন ফিরে যাবার সময় কি মনে করে মল ত্যাগ করে গেছে। কিন্তু কোথায়? হায় হায়, ওইখানে দাঁড়িয়ে যে ইমাম খুতবা পাঠ করেন। আলিম সাহেব শিশুর মতো কাঁদলেন খানিকক্ষণ। তারপর গেলেন মিনারে। মৃত মুয়াজ্জিনের রক্তে ভেজা লাশ। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন এবং চলে এলেন।
মসজিদে কুকুর প্রবেশের দুঃখ ভুলে গেলেন। হ্যাঁ, লাভ ওইটুকুই। একটা বেদনাকে তো চাপা দিতে পারে আরেকটা বেদনাই। ঠিক এই জন্যই হবে প্রেস ক্লাবের দেয়ালে যে প্রকাণ্ড গর্ত ছিল তার বিশেষ কিছু মনে হলো না তাদের কাছে। রাজারবাগ পুলিশের সদর দপ্তর দেখার পর ওটা আর আদৌ আকর্ষণীয় ছিল না। তবু ফিরোজ তার গাড়ির গতি মন্থর করে একসময় প্রায় থেমেই গেলেন। এখানেও কামান দাগতে হয়েছিল নাকি? কেন? এখানে তো ছাত্র ছিল না, পুলিশ ছিল না। তবে আবার যুক্তি চাও? এজন্যই মরেছ তোমরা। যা দেখছো সব মেনে নাও, তবে পেছনে কোনো যুক্তি দেখতে চেয়েও না। তাই তো, সতর্ক হলেন ফিরোজ। দ্য পিপল, সংবাদ, ইত্তেফাক, সব সংবাদপত্র অফিস যে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে তার হয়তো কোনো কারণ থাকতেও পারে। কিন্তু প্রেস ক্লাব থেকে কোনো পত্রিকা বেরোতো নাকি? তা না বেরোলেও সাংবাদিক তো বেরোতো। বিশ্ববিদ্যালয়ের কাঁচা ছেলেগুলো ওইখানে ঢুকে আড্ডা দিতে দিতে এসব এঁচড়ে পাকা হয়ে যেত না? অতএব এটাকে মূল শুদ্ধ উপড়ে ফেলে দাও। দেশের মধ্যে ঝানু বদমায়েশের দল হচ্ছে শিক্ষক, সাহিত্যিক ও সাংবাদিক। নচ্ছারগুলো কেবলই দেশপ্রেম দেখানোতে ব্যস্ত হয়ে ওঠে। কেন? তাহলে এসো বাছাধনরা, দেশপ্রেমের পরীক্ষা দাও। কে কত মরতে পারো দেখি। কত শিক্ষক, সাহিত্যিক ও সাংবাদিক ঢাকায় মরেছেন? হিসেবটা দিতে পারতেন সাংবাদিকরাই। সেই জন্যই তো সাংবাদিকদের উপর এত রাগ। দেখলে না, যত বিদেশি সাংবাদিক ঢাকায় ছিলেন সকলকে ঝেঁটিয়ে বের করে দিয়ে তারপর ওরা শুরু করেছে ধ্বংসযজ্ঞ। কিন্তু ঝাঁট দেবার সময়েও কিছু তো এড়িয়ে যায়। দু একজন সাংবাদিকও যদি এড়িয়ে গিয়ে থেকে থাকেন। আল্লাহ, বিদেশের অন্তত একজন সাংবাদিক যেন থাকেন শহরে। তাতে লাভ? কিচ্ছু লাভ নেই। বাইরের লোক একটু শুধু জানবে। কিভাবে আমরা সবাই মরলাম সেইটুকু শুধু জানবে সকলে। শুধু সকলকে জানানোর জন্যই মাঝে মাঝে ছবি নিতে ইচ্ছে করছে ফিরোজের। এই স্থান ও কাল থেকে কিছু দূরে যারা আছেন বা থাকবেন তাদের জন্য এর কিছু ছবি তো নিয়ে রাখতেই হয়। তা নইলে তারা আমাকে ক্ষমা করবেন কেন? ইতিহাস তথ্যপঞ্জি দেবে, কিন্তু কিছু দেখতে পারবে তো। দেখাতে জানে সাহিত্য এবং ছবিও। ফিরোজ তো ছবি আঁকতে জানেন না। অতএব বৃষ্টির ধারা জলের তৃষ্ণা কলের জলেই মেটানো যেতে পারে। ক্যামেরা দিয়ে ছবি তুলে রাখা যেতে পারে, কিন্তু মেয়েদের যে প্রবল আপত্তি। ভাই, চারপাশে দেখেছেন না, একটা জনপ্রাণী নেই। গাড়ি থামাবেন না। তুমি আমাদের সকলকে মারবে, সবখানে গোয়ার তুমি করলে চলে নাকি? তুমি হলফ করে বলতে পারো এখানে কোথাও আর্মি লুকিয়ে নেই? তা থাকতে পারে, মীনাক্ষীর যুক্তি ফেলে দেওয়া যায় না। ফিরোজ আর নামলেন না গাড়ি থেকে, কিন্তু গন্তব্যস্থলে পৌঁছানোর সোজা পথও ধরলেন না। গন্তব্যস্থল তার কোনটা? হ্যাঁ, পুরনো ঢাকাই বটে, এবং আমিনাও জানিয়ে দিয়েছেন তিনিও পুরানো ঢাকাতেই যাবেন। স্বামী সন্তান নিয়ে আপাতত খালার বাড়িতে উঠবেন। রাস্তার নাম ও বাড়ির নম্বর শুনে ফিরোজ বুঝলেন আমিনারা যেখানে যেতে চাইছেন সেটা অন্য রাস্তা হলেও তার গন্তব্যস্থল থেকে সামান্যই দূরে। গাড়িতে 2-3 মিনিটের বেশি লাগবে না। অতএব হাতে যেটুকু সময় আছে এই রাস্তাটা দিয়ে একটু ঘুরে যাওয়া যাক। অবশ্যই স্বাভাবিক অবস্থায় এই ইচ্ছেটা ফিরোজের মনে জাগত না। সুদীপ্তও বাধা দিতেন। হ্যাঁ বটে, কারফিউ আরম্ভ হতে এখনো দেরি আছে, এবং দুষ্কর্ম তারা যা শুরু করবে সেটা কারফিউ শুরু হলে পর, যেন কোনো দিক দিয়ে কেউ পালাতে না পারে। তাহলেও ঘরের বাইরে এখন যত কম থাকা যায় ততই ভালো। অতএব সোজা পথ ধরে কোনো একটা ঘরে পৌঁছানোই বুদ্ধিমানের কাজ। সুদীপ্তও সেই কথা বলতেন, কিন্তু এখন কিছুই বললেন না। তাদের সকলকেই কেমন একটা নিশিতে পেয়েছে যেন। নিশি পাওয়া ব্যক্তির মতো ফিরোজ গাড়ি চালিয়ে চললেন, এবং অন্যেরা দেখতে দেখতে চললেন। জনমানবহীন রাস্তার দুপাশে মাঝে মাঝে গুলিবিধ্বস্ত বাড়ি, মানুষের লাশ। পুড়িয়ে দেওয়া জনপদের চিহ্ন কয়েকটা দেখলেই আর কোনো বৈচিত্র্য পাওয়া যায় না। ধ্বংসের কোনো বৈচিত্র্য থাকে? বৈচিত্র্য সৃষ্টির মধ্যে, কিন্তু
এই বৈচিত্র্যহীন ধ্বংসলীলা দেখে বেড়ানোর মধ্যে কি একটা নেশা আছে যেন। সারি সারি স্বল্প মূলধনের দোকান, নিম্ন মধ্যবিত্তেরা কোনো মতে টিন দিয়ে বানিয়ে ব্যবসা করে খাচ্ছিল। সব ওরা পুড়িয়ে দিয়েছে। একটা দেয়াল ঘেরা বাড়ির বিপুল আঙিনায় পোড়া মোটর গাড়ি দেখা গেল অন্তত 25-30 খানা। ভিতরে একটা গাড়ি মেরামতের কারখানা ছিল। একজন রিক্সা চালক সহ রিক্সাটা পথের পাশে কাত হয়ে পড়ে আছে। দেখেই বোঝা যায় রিক্সা নিয়ে পালিয়ে যাবার সময় পাশ থেকে গুলি করেছে। তার শিথিল মুঠিতে রিক্সার হ্যান্ডেল তখনও লেগেছিল। ওই দেখো দেখো, গাছের ডালে কিশোর বালকের লাশ ঝুলছে। ঘন ঝাঁকড়া গাছ দেখে সেখানে নিরাপদ আশ্রয় খুঁজেছিল বালকটি। কিন্তু ঝাঁকড়া গাছ দেখলেই সেখানে এলোপাথারি গুলি করেছে ওরা। সেই গুলিতেই সে মারা গেছে। কিন্তু ঘন ডালের ফাঁকে শরীর আটকে গিয়ে মাথাটা নিচের দিকে ঝুলছে। এখানে এটা একটা স্কুল ছিল, আর ওখানে ওইটে দৈনিক পত্রিকার অফিস ছিল। কিন্তু নেই, আর্মি ধ্বংস করে দিয়েছে। কিন্তু ধ্বংস মানে যে এতখানি, তাই এখানে না এলে বিশ্বাস করা শক্ত হতো। দরজা জানলা থেকে শুরু করে প্রত্যেকটি মেশিন, কাগজপত্র সব গলে পুড়ে একাকার হয়ে গেছে। শ্মশানের কঙ্কালের মতো উলঙ্গ দেয়াল কোনো মতে দাঁড়িয়ে। এবং এমনি সব দৃশ্যাবলীর অপূর্ব মিউজিয়াম সমগ্র ঢাকা নগরী।